দেখো আজকের টপিকটা ট্রানজিয়েন্টস ইন আরএলসি সার্কিট। আমরা এই যে পাওয়ার সিস্টেমের যে জেনারেশন থেকে কনজিউমার পর্যন্ত অংশটাকে একটা সিরিজ সার্কিট হিসেবে কল্পনা করতেছি, এই জন্য এটার নাম দিছে আরএল সিরিজ সার্কিট। এটা দেখো, এটা হচ্ছে আমাদের সেই জেনারেটরটা যেটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন করতেছে মনে করো, এটা হচ্ছে সেই সার্কিট ব্রেকারটা ধরতে পারো। আর ট্রান্সমিশন লাইনের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা আর দিয়ে প্রকাশ করতে পারো। এই ইন্ডাকটেন্স যে আছে, এই ইন্ডাকটেন্সের মাধ্যমে তুমি ইন্ডাকটিভ লোড ধরতে পারো, বিভিন্ন ইন্ডাকশন মোটর বা অন্যান্য ইন্ডাকটিভ লোড ধরতে পারো, এবং এটা হচ্ছে একটা নর্মালি সার্কিট আর কি। এখন এই যে এই সার্কিটটার যে তোমার কারেন্টের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এই যে এরকম ইকুয়েশন। তোমার এগুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এগুলো আমি যেটা যেটা তোমাকে পড়তে বলবো এক্সামের জন্য তোমরা সেটা পড়বে। এই সাইটটা একটু বড়, অনেক ডিরাইভেশন আছে, তোমরা জাস্ট হচ্ছে আমি যেগুলো একটু দেখাবো সেগুলো পড়বা। আচ্ছা দেখো, এখন আরএল সিরিজ সার্কিটে দেখো, যদি তুমি কারেন্টের ইকুয়েশনটা দেখো তাহলে এই বাম পাশের যে অংশটা দেখতে পাচ্ছ সাইনওয়ালা অংশটা, সেটা হচ্ছে এসি কম্পোনেন্ট, আর ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো ডিসি কম্পোনেন্ট। নর্মাল এসি যে সিগন্যালটা সেটা তো হচ্ছে তোমরা জানো, সেটা হলো এই সিগন্যালটা। কিন্তু এই যে তোমার ট্রানজিয়েন্ট কন্ডিশনগুলোতে, ট্রানজিয়েন্ট কন্ডিশন কোনটা বলো তো? তোমরা পড়ছিলে কিন্তু কিছুদিন, মানে 1 বছর বা 1 বছর আগেই মনে হয়, ওই যে সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ড, মনে আছে? ফল্ট হওয়ার পরে মনে পড়ে এগুলা, যে সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড, ভুলে গেছো ভদ্রল? হ্যাঁ, পাওয়ার সিস্টেমই পড়াইছিলাম। হ্যাঁ, সেই যে তুমি যদি এখানকার কারেন্টের ইকুয়েশনটা একটু আলাদা লিখে কাজ করো তখন দেখতে পারবো হলো এই জিনিস, একটা এসি কম্পোনেন্ট, একটা ডিসি কম্পোনেন্ট। এসি কম্পোনেন্ট থাকলে সমস্যা ছিল না, এসি কম্পোনেন্টের জন্য তোমার ওয়েব শেপটা এরকম হইতো। তো ডিসি কম্পোনেন্টটা দেখো, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং যদি থাকে সেটার গ্রাফটা হচ্ছে এরকম, মানে নেমে যায়, ডিকে হয় এরকম গ্রাফটা। এই যে দেখো, সেটা হচ্ছে এই যে এই গ্রাফটা। সো এই তোমার এইখানকার যে নীল লাইনটা আর এই ডান দিকের যে সবুজ লাইনটা, দুইটা যদি যোগ করো তাহলে তোমার সিগন্যালটা দেখতে এরকম হবে। এবং এই সিগন্যালটা দেখো প্রথম 2-3 সাইকেলের কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি হয়ে যাইতেছে না? তো এইটাকে বলা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট কন্ডিশন। এবং এই কন্ডিশনটাকে তুমি যদি আরও সুন্দরভাবে অ্যানালাইজ করতে চাও, এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এই ট্রানজিয়েন্ট কন্ডিশনটার এই যে লাল কালারের যে অংশটা দেখতে পারতেছো, এটাকে বলা হয় হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, মানে প্রাক ট্রানজিয়েন্ট পিরিয়ড। এখানে বলো তো, এই ট্রানজিয়েন্ট এখানে কয়টা সাইকেল দেখতে পারতেছো তুমি লাল কালারের মধ্যে? 2টা না 3টা? 2টা সাইকেল, মানে হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের সময়কালটা এখানে বোঝাচ্ছে। সময়কাল যদি চাই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের, তাহলে কীভাবে বের করবো বলো তো? 50টা সাইকেলে হচ্ছে 1টা সেকেন্ড, তাই না? তাহলে 1 সাইকেলে কত, 2 সাইকেলে কত? তাহলে 2/50 না সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের সময়কালটা। তেমনিভাবে দেখো ট্রানজিয়েন্টের সময়কালটা, 3টা সাইকেল দেখতে পাচ্ছ না এখানে মোটামুটি, 1টা 2টা 3টা, তাহলে 3/50 হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। এখন আমাদের এইটার পাওয়ার সিস্টেম প্রোটেকশনের সাথে এটার সম্পর্কটা কোথায়? এই জিনিসটার সম্পর্কটা হচ্ছে, যখন হচ্ছে তোমার কোনো শর্ট সার্কিট ফল্ট হবে তখন তোমার প্রথম যে সময়টুকু 2/50 সেকেন্ড যে সময়টুকু, সেই পিরিয়ডটাকে বলা হয় সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এই সময়টায় কি হয়? এই সময়টা হচ্ছে ব্রেকারের মধ্য দিয়ে এই কারেন্টটা যায়, বুঝতে পারছো? ব্রেকারটা কিন্তু তখনও ট্রিপ করে না বা খুলে না। তাইলে ব্রেকারের মধ্য দিয়ে দেখো একটা বেশি বা বড় কারেন্ট যাচ্ছে, কিন্তু ব্রেকারটা ট্রিপ করতেছে না। তাহলে ব্রেকারে ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টের ম্যাটেরিয়ালটা এমনভাবে তৈরি করতে হবে না যেন সে এই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের এই ফুল ম্যাক্সিমাম কারেন্টটাকে তার মধ্যে দিয়ে নিতে পারে। সো এগুলো হলো একটু গবেষণার বিষয়, যে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্ট কতটুকু উঠতে পারে, সেটা কোনো ব্রেকার কি নিতে পারবে কি না। তারপর দেখো আচ্ছা হলো এখানে ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ডে হচ্ছে আমাদের ব্রেকারটাকে ট্রিপ করা হয়, বুঝতে পারছো? এই যে শর্ট সার্কিট মনে করো হলো সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে, এই সময়টুকুর মধ্য দিয়ে ফল্ট কারেন্টকে সে তার মধ্যে পাস করাবে, কিন্তু এর পরের এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের সময় এসে সে হচ্ছে ব্রেকারটাকে অন করে দিবে। আর ব্রেকারকে অন করার পরে যখন আর্ক তৈরি হবে না,
ব্রেকারের দুইটা কন্ট্যাক্টের মাঝখানে, সেই আর্কটাকেই তো আমরা বিভিন্ন সার্কিট ব্রেকারের মিডিয়ামের মধ্যে এক্সটিংগুইশ করব। এক্সটিংগুইশ করার পরে দেখো এই যে ফল্টটা ক্লিয়ার হয়ে গেল, এরপরের আবার ন্যাচারাল এসি একটা কারেন্ট তুমি দেখতে পারতেছো। তাহলে তোমার তিনটা টাইপের কন্ডিশন বুঝতে পারলা কোনটা কীরকম। সাব ট্রানজিয়েন্টে হচ্ছে তোমার ব্রেকার অন হয় না কিন্তু শর্ট সার্কিট কারেন্ট পাস হয়। ট্রানজিয়েন্টে হচ্ছে তুমি ব্রেকারকে ট্রিপ করে দাও এবং আর্কটা এই সময় উৎপন্ন হয় এবং এই সময়েই আর্কটাকে নিঃশেষ হয়ে যায়। আর স্টেডি স্টেট পিরিয়ডটা হচ্ছে তোমার এই আর্কটা এক্সটিংগুইশ করার পরের যে সময়টা, সেটা হচ্ছে এইটা পিরিয়ডটা। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে এটা কত নম্বর পেজ হলো, তোমার 6 নম্বর পেজ। 7 নম্বর পেজে দেখো, 7 নম্বর পেজে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জাস্ট দেখব। সেটা হচ্ছে দেখো এখানে কিছু তোমার এই যেই কারেন্টটা আছে যে এটাকে আবার সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ডে কারেন্টের মানটা কীরকম হবে এটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে এখানে দুইটা টপিক। এই যে এই জিনিসটুকু তোমরা যদি পড়ো, এখান থেকে দুইটা জিনিস নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে মেকিং কারেন্ট আর একটা হচ্ছে ব্রেকিং কারেন্ট। এই যে এই জিনিস, একটা হচ্ছে মেকিং কারেন্ট আর একটা হচ্ছে ব্রেকিং কারেন্ট। হ্যাঁ, ব্রেকিং কারেন্টটা এখানে আমি খুঁজে পাইতেছি না, তোমরা দেখলেই পাবা মেবি। আচ্ছা যাই হোক, মেকিং কারেন্ট এবং ব্রেকিং, এই যে এখানে ব্রেকিং কারেন্ট আছে। দুইটা জিনিস এখান থেকে একটু তোমরা খাতায় লিখে রাখো, কারণ হচ্ছে সব কিছু মনে থাকবে না। এটা এই স্লাইডটা বেশ বড়, তো আমি জায়গায় জায়গায় কিছু কিছু করে জিনিস বলবো, তোমরা সেখানে সেখানে লিখবা। তো ব্রেকিং কারেন্ট এবং মেকিং কারেন্ট এটা একটু কোথাও নোট করে নাও খাতার মধ্যে। এখন মেকিং কারেন্টটা এবং ব্রেকিং কারেন্টটা কি সেটা একটু বুঝো। সহজ ভাষায় হচ্ছে এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা সেটা হচ্ছে মেকিং কারেন্ট, আর ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা সেটা হচ্ছে ব্রেকিং কারেন্ট। আমাদের সার্কিট ব্রেকারটা ব্রেক হয় কখন? সার্কিট ব্রেকারটা ব্রেক হয় ট্রানজিয়েন্ট পিরিয়ডে না? না না, সবচেয়ে বেশি যায় তো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে, কিন্তু এই সময় কিন্তু সার্কিট ব্রেকারকে ট্রিপ করতে পারে না। এই সময়কালটা অনেক ছোট না, 2/50 সেকেন্ড। এই ক্ষুদ্র সময়ের মধ্যে সার্কিট ব্রেকারটা ওপেন হতে পারে না। এই সময়টুকুর মধ্যে ফল্ট কারেন্টটা পাস হয় এবং এই কারেন্টের প্রথম সাইকেলের যেই পিক কারেন্টটা সেটা বলা হয় মেকিং কারেন্ট। বুঝতে পারছো? সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের প্রথম সাইকেলের যে পিক কারেন্টটা সেটা হচ্ছে মেকিং কারেন্ট। আর ব্রেকিং কারেন্ট কোনটা? ব্রেকিং কারেন্ট হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড, বা হচ্ছে যখন সার্কিট ব্রেকারটা ব্রেক হয়ে যাবে, সেই ব্রেক হওয়ার আগ মুহূর্তের প্রথম সাইকেলের পিক কারেন্টটা হচ্ছে ব্রেকিং কারেন্ট। যে কারেন্ট মানে যতটুকু কারেন্ট গেলে একটা ব্রেকার অন হয়ে যাচ্ছে বা ট্রিপ করতেছে, সেটাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। আর এই সময়টা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ডে থাকে। আচ্ছা, এখন এই নেক্সট পেজটা তোমার এতটুকু শিখলে হবে, মেকিং কারেন্ট এবং ব্রেকিং কারেন্ট। তাহলে কোন কারেন্টের মান বেশি হবে বলো তো, মেকিং না ব্রেকিং? কোন কারেন্টের ভ্যালু বা মান ম্যাগনিটিউড বেশি থাকবে, মেকিংয়ের নাকি ব্রেকিংয়ের? মেকিংয়ের, তাই না? ম্যাগনিটিউড বেশি থাকবে। সেটা হচ্ছে একটা ডিরাইভেশন করে এরা বের করছে যে এই যে মেকিং কারেন্টের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 2.5 মানে 2.5 গুণ বেশি ব্রেকিং কারেন্টের চেয়ে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো টপিকের নাম দাও, কারেন্ট ইন্টারাপশন ইন অ্যান এসি সার্কিট ব্রেকার। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু বুঝে নাও এখান থেকে ভালো মতো। দেখো এখানে হলো তোমার একটা জেনারেটর দেখাইছে, জেনারেটর দেখায় ওয়াই ফেজে একটা ওরা ব্রেকারকে রাখছে, এটা VY দেখতে পাচ্ছ, 3টা ফেজেই আছে। VY ফেজ নিয়ে আমরা কাজ করব বা ওয়াই ফেজ নিয়ে কাজ করব, এই জন্য এর মাঝের যে ভোল্টেজটা দেখাচ্ছে এটা VY। এই গ্রাফটা হচ্ছে এই যে VY এর গ্রাফ। আর এই ওয়াই ফেজের কারেন্টটা নিয়ে আমরাও কাজ করব, সেটা হচ্ছে এই কারেন্টটা। এটা কী ফল্ট একটা বলো তো? তোমাদের তো পাওয়ার সিস্টেম অনেক পরে আসছিলাম, এই ফল্টটা দেখে বুঝতেছো এটা কি ফল্ট হয়েছে? এখানে লেখাই আছে কিন্তু শর্ট সার্কিট, তো বুঝলাম সেটা তো লেখা আছে, কিন্তু এই ফল্টটার নাম কি? লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন, কতগুলো ফল্ট দেখালাম।
লাইন টু লাইন ফল্ট, তাই না? তিনটা লাইন একসাথে শর্ট হয়ে গেছে এবং এখানে গ্রাউন্ডেড দেখানো হচ্ছে না, কিন্তু এটা ধরে নাও এটা একটা শর্ট সার্কিট গ্রাউন্ড। আচ্ছা, তাহলে দেখো যে ওয়াই ফেজের কারেন্টের ওয়েভ শেপটা তো তোমরা একটু আগে দেখাইলাম, তাই না? ওই যে শর্ট সার্কিট ফল্টের সময় তোমার হচ্ছে এই এতটুকু হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, আর তারপরে এই যে ডট ডট থেকে শুরু করে এই ডট ডট শেষ হওয়া পর্যন্ত ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর এটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। মানে এর সাথে দেখো আমরা এখন ভোল্টেজ, মানে এই এতটুকু ভোল্টেজটা কী ভোল্টেজ বলো তো? ভি ওয়াইটা না, ভি ওয়াইটা ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেটা ওয়াই ফেজ যে আছে না, ওয়াই ফেজের সাথে তোমার নিউট্রালের মধ্যে, নিউট্রাল থেকে তুমি ওয়াই ফেজের মধ্যে যে ভোল্টমিটার ধরো, সেই ভোল্টেজটা আমরা এই ব্রেকারে দেখবো না, সেটাই কিন্তু এই ব্রেকারে দেখবো। কারণ হচ্ছে যে তুমি ওই যে একটা সার্কিট মনে করো আছে, সোর্স আছে, লোড আছে, একটা তোমার সুইচ আছে, তুমি সুইচটাকে অন করে দাও, সুইচের অ্যাক্রসেই কিন্তু তুমি সোর্স ভোল্টেজটা দেখবা, তাই না? বুঝতে পারছো? সো এখানে ওই যে ভিওয়াই বলতে সেই জিনিসই বলা হইতেছে। এখন আসো যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্ট দেখতে পারতেছো তুমি, এই কারেন্টের সময় ভোল্টেজটা দেখো জিরো হয়ে আছে, ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজটা জিরো হয়ে আছে। কেউ কি এটা আমাকে বলতে পারবা কেন জিরো হয়ে আছে? দেখো সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি, কিন্তু ভোল্টেজটা যে এই ব্রেকারটা অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা জিরো হয়ে আছে। মেকিং কারেন্ট হবে, হ্যাঁ, এই যে এই কারেন্টটা হলো মেকিং কারেন্ট, এম দিয়ে যে এখানে মেকিং কারেন্ট বলতেছি, কিন্তু এখানের ভোল্টেজটা জিরো কেন, কেউ কি বলতে পারবা? ভোল্টেজটা জিরো হওয়ার কারণ হচ্ছে দেখো, হ্যাঁ ফল্ট হয়েছে এখানে না, ঠিক এই মুহূর্তে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কি ব্রেকারটাকে ট্রিপ করে যায় নাকি ট্রানজিয়েন্ট পিরিয়ডে যায় ট্রিপ করে? তাহলে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটুকু তো এই ফল্ট কারেন্টটা নিয়ে যাচ্ছে না তার মধ্য দিয়ে, তাহলে হ্যাঁ, তাহলে ব্রেকারটার ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট কি সেপারেট হইতেছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে? সেটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করতেছে না? কন্ডাক্টর রেজিস্ট্যান্স কত? জিরো না? তাহলে আই যত বড়ই হোক, আই আর এর ভ্যালু কত হয়ে যায়? জিরো হয় না? তাহলে এই ভোল্টেজটা জিরো কেন, বুঝতে পারছো? আবার বলবো আমি নাকি বুঝলা? হ্যাঁ, সাবট্রানজিয়েন্ট পিরিয়ড মানে হলো এই পিরিয়ডটাতে, হ্যাঁ ঠিক আছে, মেকিং কারেন্ট যাইতেছে, এটা অনেক বড় শর্ট সার্কিট কারেন্ট, তো এই কারেন্টটা তো তোমার ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্য দিয়েই যাইতেছে, ব্রেক তো হয় নাই, তাই না? তার মানে ওই সার্কিট ব্রেকারটার ফিক্সড এবং মুভিং কন্ট্যাক্টটার রেজিস্ট্যান্স জিরো, তাই না? কন্ডাক্টর ম্যাটেরিয়াল তো সে, আর আই ইন্টু জিরো সমান এই ভি হচ্ছে জিরো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের যখন ট্রানজিয়েন্ট পিরিয়ডে আসলাম আমরা, এখানে হচ্ছে তোমার ব্রেকারটা খুলে গেল, তাই না? ব্রেকারটা খুলে গেল, তার মানে হচ্ছে এই যে কারেন্টের ম্যাগনিটিউডটা, এটা কী জন্য হইতেছে বলো তো? সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে যে ব্রেক হওয়ার পরেও এই কারেন্টটা দেখতে পারতেছে, এটা কী জন্য হইতেছে? আর্কের জন্য, তাই না? এটা হচ্ছে আর্কিং কারেন্ট। এটা এই আর্ক কারেন্ট যখন যায়, দেখো যে এটা লাস্ট ম্যাগনিটিউড থেকে এটার ম্যাগনিটিউডটা কিন্তু কম, তাই না? এটা কম ম্যাগনিটিউডটা। আর এখানে দেখো একটু, এই যে তোমার 1 নাম্বার পজিশনে যখন আছে, যখন তুমি যদি এই জিনিসটা এভাবে চিন্তা করবা, এটা হলো ব্রেকার, একটা ব্রেকারের এদিকে হচ্ছে তোমার ফিক্সড কন্ট্যাক্ট, এদিকে হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। আমরা এই যে 1, 2, 3টা পজিশন দিলাম, যে এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন। এই যে এখানকে এই তোমার প্রথম সাইকেলটা হচ্ছে তোমার 1 নম্বর পজিশনে আছে এখানে। এই সাইকেলটার জন্য দেখো, এই সাইকেলটার জন্য তোমার ব্রেকারটা মাত্র ওপেন হয়েছে না? এই যে 3টা পজিশন যে দিলাম, এই 1 দিয়ে বোঝাচ্ছি হলো যে তোমার ফল্ট কারেন্ট এটা, আর হচ্ছে তোমার আর্কিং ভোল্টেজ এটা। আর দেখো যে 1 নাম্বার পজিশনে তোমার যে আর্কটা উৎপন্ন হয়েছে, এই আর্কটা যে 2 নাম্বার পজিশনে যে আর্ক উৎপন্ন হয়েছে, এটার দূরত্ব বেশি না, গ্যাপটা বেশি, তাহলে এটা রেজিস্ট্যান্স কি হবে বলো তো? 1 নাম্বার পজিশনের রেজিস্ট্যান্স সবচেয়ে কম হবে না? এটার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, মানে হচ্ছে এই যে এই জায়গাটুকুর রেজিস্ট্যান্স, মানে এই জায়গাটুকুর রেজিস্ট্যান্স সবচেয়ে কম দেখতে পারতেছো তুমি। আর এই যে এই জায়গায় আরেকটু বেশি, এই জায়গায় সবচেয়ে বেশি ব্রেকারটা যখন অন হয়ে যাবে।
এখন দেখো যে এই যে তোমার ব্রেকারটা তোমার খুলে গেল, তখন হচ্ছে আর তোমার কারেন্টটা বা শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে এটা দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার ওই ছোটো রেজিস্ট্যান্সের সাথে গুণ হতেছে, তাই না? ছোটো রেজিস্ট্যান্সের সাথে গুণ হয়ে তোমার ভোল্টেজটা যে দেখতে পারতেছো এটাও একটু ছোটো দেখতে পারতেছো। এবং এইদিকে দেখো যত যাইতে এদিকে যাচ্ছ তত হচ্ছে তোমার এই রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যাচ্ছে। এটা হলো সার্কিট ব্রেকারের তিনটা ডিফারেন্ট ওপেনিং পজিশনের অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখতে পাবো আমরা সেটা দেখতে পারতেছি, বুঝতে পারছো? আচ্ছা, এই জায়গায় এসে দেখো, এই জায়গায় এসে হচ্ছে তোমার ফলটা ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। ফলটা ক্লিয়ার হওয়ার পরেও দেখো যে এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা একটু খাতায় লিখে রাখো। যে ফল্ট কারেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও আমরা তোমার হচ্ছে যে যখন ব্রেকারের অ্যাক্রসে একটা শার্প একটা হচ্ছে তোমার দেখতে পারবো, স্পাইক দেখতে পারবো, সেটাকে বলা হয় হলো রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। ওকে, তাহলে এই চিত্রটা যদি আসে ব্যাখ্যা করতে পারবো না? আচ্ছা, এখানে দেখো যে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা যে মাত্র বললাম সেটা নিয়ে এখানে একটু কী জিনিস এটা বলা আছে সেটা একটু দেখতে হবে তোমার। আচ্ছা, আর এই জিনিসটাই কিন্তু এটা, বুঝছো? এখানে যেটা দেখতে পারতেছো না সেটাই কিন্তু এই জিনিস। জাস্ট হচ্ছে কি দেখো, আমরা এই ছবিটা ফার্স্টে দেখে আসো। এটা হচ্ছে একটা ওয়েব শেপের উপরে আরেকটা ওয়েব শেপ দেওয়া হয়েছে। এই তোমার যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট, আর এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস আর্ক, মানে হচ্ছে তোমার এই যে এতটুকু ওয়েব শেপ এটার উপরে বসানো হয়েছে, বুঝতে পারছো? বসানোর পরে হচ্ছে তুমি এই জিনিস দেখতে পারতেছ। আর এখানে তোমার ওই রিস্ট্রাইকিং ভোল্টেজটা তুমি দেখো যে হচ্ছে ফল্টটা না, এটা হলো ওই যে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে যে ট্রানজিয়েন্ট পিরিয়ডটার বলা হয়েছে রিস্ট্রাইকিং ভোল্টেজ না, এটা হচ্ছে তোমার ফল্ট। দেখো এখানে ক্লিয়ার হয়ে গেছে যে এখানে ফল্ট কারেন্টটা এখানে কিন্তু আর নাই। এর পরবর্তীতে কিন্তু দেখো এই যে সবুজ ডট ডটটা কিন্তু আর নাই। ফল্টটা ক্লিয়ার করার পরেও তোমার একটা এই স্পাইক আসে, একটা হচ্ছে বেশি ভোল্টেজ দেখা যায়। সেটার কাজ কি? সেটা হচ্ছে তোমার আর্কটাকে কন্টিনিউ করে রাখার চেষ্টা করে। এটা একটা মানে জড়তা বলতে পারো। ফল্ট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আর্কটা এক্সটিংগুইশ হইতে একটু সময় নেবে, সেই জন্য হচ্ছে তোমার এই জিনিসটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। এটা আর্কটাকে পুনরায় নিয়ে আসার চেষ্টা করে, বুঝতে পারছো? এই যে দেখো এই আর্কটা যখন ক্লিয়ার হয়ে গেল, এই সবুজটা যখন আসবে সেটা হলো রিকভারি ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ, বুঝতে পারছো? এই জায়গা থেকে আর কোনো ফল্ট নাই। বেসিক্যালি ফল্টটা তুমি এখানে ক্লিয়ার করে ফেলছো, কিন্তু এই রিস্ট্রাইকিং ভোল্টেজের জন্য এই জায়গায়ও কিছু আর্ক উৎপন্ন হবে, হাফ সাইকেলের মতো সময়। দেখো এখানে হাফ সাইকেলের মতো সময় আছে। এরপরে দেখো এখান থেকে তোমার সুন্দর সিস্টেম ভোল্টেজটা বা রিকভারি ভোল্টেজটা তুমি দেখতে পারতেছো। এরা দেখো কি বলছে যে দিস ট্রানজিয়েন্ট ভ্যানিশেস উইদিন ভেরি শর্ট টাইম ইন অর্ডার লেস দ্যান 0.01 সেকেন্ড। দিস হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ ট্রাইস টু রিস্ট্রাইক দ্য আর্ক, দিস ইজ কল্ড রিস্ট্রাইকিং ভোল্টেজ অর ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এই রিকভারি ভোল্টেজ আবার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝতে পারছো? ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটাই হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ, কিন্তু রিকভারি ভোল্টেজটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, বুঝতে পারছো? সো এখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ অর এই জিনিসটা একটু খাতায় লিখো তো। ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ দিয়ে অবলিক দিয়ে তুমি লিখবা রিস্ট্রাইকিং ভোল্টেজ, লিখছ? আর রিকভারি ভোল্টেজের অবলিক দিয়ে লিখবা সিস্টেম ভোল্টেজ, নাহলে ভুলে যাবে এটা। আচ্ছা, এখানে এগুলো কিছু জিনিস আমি একটু স্কিপ করব। আমি তোমরা একটু ভালো মতো আজকে লেকচারটা দেখো, এখানে কি কি আমি পড়াইতেছি। এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমি স্কিপ করতেছি, সেগুলো নিয়ে তোমরা মানে তোমরা তো স্কিপ করবা, কিন্তু কোনটা স্কিপ করবা ভুলে যাওয়া পরে, এই জন্যই বলতেছি। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট আর একটা টপিকের নাম লিখো,
ইফেক্ট অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরভি, ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ মাত্র পড়ে আসলাম। আচ্ছা আসো, এখন হচ্ছে যে ফ্রিকোয়েন্সির সাথে ওই যে রিস্ট্রাইকিং ভোল্টেজের একটা সম্পর্ক আছে। আচ্ছা রিস্ট্রাইকিং ভোল্টেজটা ভালো না খারাপ সেটাকে বলো আমাকে, কি বুঝলে এতক্ষণ? স্ট্রাইকিং ভোল্টেজটা খারাপ তাই না? সেটা আবার আর্ককে পুনরায় নিয়ে আসার প্রবণতা তার মধ্যে আছে। আর্কটাকেই তো আমরা এক্সটিংগুইশ করতে চাই, এবার আর্ককে যদি যে নিয়ে আসে সে তো অবশ্যই খারাপ হবে তাই না? আর দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আমাদের টিআরভিটা রিলেটেড, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে আরটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সাথে। পাওয়ার ফ্যাক্টরের সাথে তোমাকে প্রথমে বোঝাই, ফ্রিকোয়েন্সিটা পরে আসি। দেখো যে এখানে কোনটা কী জিনিস, প্রথমে দেখো লাল কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আর্ক ভোল্টেজ। এটা কোনটা? ওই যে ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজটা তুমি দেখতে পাচ্ছিলা, বুঝছো কোন ভোল্টেজটার কথা বলতেছি? এই যে এই ভোল্টেজটা, যেটা ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজটা দেখতে পাচ্ছিলা, এটাকে বলা হয় আর্ক ভোল্টেজ। সেটা দেখতেছো এই যে নিচের লাল কালারের যেটা। এরপরে দেখো আর্ক কারেন্ট, এটা কোনটা কারেন্ট? এটা হচ্ছে ওই যে শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ওই বাতাসটা যে আয়নিত হলো সেই কারেন্টটার যদি তুমি সাইন ওয়েভ আঁকাও সেটা হচ্ছে এই যে আর্ক কারেন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই এটা। আর দেখো সিস্টেম ভোল্টেজটা এখানে ডট 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 দিয়ে দেখাইছে সবুজ কালার। এখন আমার পাওয়ার ফ্যাক্টরের আমরা তিনটা ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর নিয়ে শিখছিলাম না অ্যান্ড্রয়েড কনভার্সন 2-তে তোমাদের দেখাইছিলাম? ইন্ডাকটিভ লোডের জন্য, রেজিস্টিভ লোডের জন্য, ক্যাপাসিটিভ লোডের জন্য, তাই না? রেজিস্টিভ লোড মানে কি বলো তো? ভোল্টেজ এবং কারেন্টটা সেম ফেজে থাকবে না? সেম ফেজে থাকবে। এখানে এখন টিআরভির তোমার ইফেক্টটা যদি আমরা কোনো রেজিস্টিভ লোড কানেক্টেড থাকে সিস্টেমে তখন কীরকম হবে সেটা দেখো। রেজিস্টিভ লোডের জন্যই কিন্তু দেখো যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফটা একসাথে শুরু হয়েছে একসাথে শেষ হয়েছে, দেখতে পারতেছ? এখন দেখো যে তোমার আর্ক যে এক্সটিংগুইশ করা হলো সেই সময়ও তোমার সিস্টেম ভোল্টেজটা 0। তার মানে কি ব্রেকারের অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ আছে? যে এই যে তোমার রিস্ট্রাইকিং ভোল্টেজটা যে এখানে দেখতে পারতেছিলা, এটা কি ওখানে আছে? তাহলে এই সিস্টেমটা যে রেজিস্টিভ সিস্টেম না সেটা কি বুঝতে পারছো? এই তোমরা পিছনে যে একজন ঘুমাইতেছে আর রিফাত, তোমরা কি কিছু বুঝতেছো? এই সিস্টেমটা যে রেজিস্টিভ সিস্টেম না, মাত্র যে বললাম কথাটা, এবং এগুলো কিন্তু এক্সামে দিব আমি, কোশ্চেন এগুলোই দিতেছি। এই ছবিটা দেখো ফার্স্টে, এই লোডটা কি ধরনের লোড বলো তো? এইটা হচ্ছে একটা, ধরো একটা সিস্টেমে তোমার যেখানে জেনারেটর আছে সেখানে হচ্ছে একটা লোড আছে, সেই জায়গায় মনে করো একটা শর্ট সার্কিট ফল্ট হয়েছে। সেই লোডটা কি লোড এখানে এই চিত্রটা দেখে বলো তো? পাওয়ার ফ্যাক্টরের সাথে তোমার এই ভোল্টেজ এবং কারেন্টের সাইকেলের একটা সম্পর্ক আছে না? কি সম্পর্ক বলো তো? রেজিস্টিভ লোড হলে সেম ফেজে থাকে, তাই না? তাহলে এটা কি সেম ফেজে আছে না? আর এই যে আর্ক তোমার এখানে সেম ফেজে আছে কীভাবে বলতে পারতেছো? দেখো যে আর্ক ভোল্টেজটা কোনটা? ওই যে ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজটা। আর্ক কারেন্টটা ব্রেকারের অ্যাক্রসে তোমার আয়োনাইজড হয়ে বাতাসের কারেন্টটা। তারপর হচ্ছে সিস্টেম ভোল্টেজ দেখো এখানে আছে। তাহলে সিস্টেম ভোল্টেজের সাথে এই যে আর্ক ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে আছে, বা কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে আছে। তাহলে লোডটা কী ধরনের লোড? রেজিস্টিভ লোড, তাই না? রেজিস্টিভ লোডে দেখো যখন আমাদের আর্ক কারেন্ট ভোল্টেজ 0 হয়ে গেছে তখন কি এক্সট্রা কোনো ভোল্টেজ আছে এই পয়েন্টটাতে? যেই ভোল্টেজটার জন্য ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ চলে আসতো, যে আগের ছবিটা দেখছো না, লাল স্পাইক ছিল, তাহলে
এই সিস্টেমটায় কোনো ইন্ডাকটিভ লোড নাই, এই সিস্টেম হচ্ছে রেজিস্টিভ লোড আছে। এখন দেখো এর পরের ছবিটায় এখানে দেখো তোমার আর্ক ভোল্টেজ এবং আর্ক কারেন্ট জিরো হয়ে গেছে না এখানে, কিন্তু এই যে জিরো হওয়ার সময় দেখো আমাদের সিস্টেম ভোল্টেজটার পিক ভ্যালুতে আছে না, তাহলে কি সমস্যা হবে, ব্রেকারটা যখন ট্রিপ করবে তখন এই ভোল্টেজটার কারণেই একটা তোমার স্পাইক দিবে। এখন ওই যে ওই জায়গায় পড়ে আসলা যে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা যে আসে সে কী জন্য আসে বোঝা গেল, লোডের উপরে, লোডের নেচারের উপরে এবং পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভর করে তোমার হচ্ছে যে এই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা চেঞ্জ হয়। তাহলে এটা এই সিস্টেমটা কী ধরনের সিস্টেম বলো তো, ইন্ডাকটিভ সিস্টেম, তাই না? আর ইন্ডাকটিভ সিস্টেম তো বুঝলাম মোটামুটি, এগুলো কিন্তু কোশ্চেন আমি অলরেডি দিয়ে দিছি, বুঝছো, এগুলো ভালো মতো পড়বা। এখন আসো যে এই যে যেটা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, যে দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হলো পাওয়ার ফ্যাক্টর। এর মধ্যে পাওয়ার ফ্যাক্টরটা তো আমি বলে ফেললাম, ফ্রিকোয়েন্সিটার উপরে প্রভাবটা কীরকম হবে বলো, দেখো তো, বেরোবা অফিস নাকি, যাও ওর অ্যাটেন্ডেন্স দিয়ে দিও পিছনে তোমরা। আচ্ছা এখন আমাকে বলো তো যে এই সিস্টেম ফ্রিকোয়েন্সির সাথে আমাদের, না না তুমি বসে থাকো, তুমি ক্লাস করে যাও, তোমার অফিসে পরে যাও তুমি। আচ্ছা টিআরভিটা দেখো এখন ফ্রিকোয়েন্সির সাথে কীভাবে রিলেটেড বলো, যা পড়াইলাম সেটা বলো, যে এই যে এখানে ইন্ডাকটিভ লোডের সময় রিস্ট্রাইকিং ভোল্টেজটা আমরা কেন দেখি, বুঝতে হবে তো, তো বুঝলে তো ভালো লাগবে যে কি একটা জিনিস, নতুন জিনিস শিখতে পারতেছো, আসলে ঘুমাইলে হবে। যাই হোক, এখন দেখো ফ্রিকোয়েন্সি, এই তুমি বুঝছো রিফাত, তুমি বলো তো রিফাত, তাহলে আমরা এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা কেনই শুধু ইন্ডাকটিভ লোডে আসে বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা আলাদা, তাই না? এখানে বলো তো যে ল্যাগিংয়ের কথাটাই যদি আনলা, এখানে সিস্টেম ভোল্টেজটা আমাদের আর্ক কারেন্টের থেকে ল্যাগিংয়ে না লিডিংয়ে, সিস্টেম ভোল্টেজটা ল্যাগিংয়ে শিওর? আমি শিখিয়েছিলাম না তোমাদেরকে দুইটা ফেজ, কোনটা ল্যাগিং কোনটা লিডিং বোঝার উপায়। এটা ধরো একটা সিগনাল, এটা ধরো আরেকটা সিগনাল, এর মধ্যে কোনটা ল্যাগ করবে, এটাকে তুমি 1 নম্বর সিগনাল দাও, এটাকে 2 নম্বর সিগনাল দাও, কোনটা লিড করতেছে বলো তো? 2 নাম্বারটা লিড করতেছে শিওর তুমি, নাকি এমনি এটা সামনে যাইতেছে এই জন্য এটা বললা? সবসময় দেখবা হচ্ছে পিছনের চিত্রটা চিন্তা করবা, এর পিছনের চিত্রটা চিন্তা করবা। দেখো 1 নাম্বার সিগন্যালটা জিরোতে আগে আসছে নাকি 2 নাম্বার সিগন্যালটা জিরোতে আগে আসছে? তাহলে কে আগে আছে? জিরোতে সে আগে ঢুকছে না, তার মানে এ আগে আসে না, তাহলে এই সিগন্যালটা হচ্ছে লিড করতেছে, আর 2 নাম্বারটা হচ্ছে ল্যাগ করতেছে। কারণ হচ্ছে লিড করার অর্থ হচ্ছে সে সময়ের আরেকটা সিগন্যালের থেকে কত সময় আগায় আছে, বুঝতে পারছো? বা এটা ল্যাগ লিডিংয়ের তোমার অ্যাঙ্গুলার পজিশনে আছে, জাস্ট ওয়েব শেপ যদি এরকম থাকে সেটা বুঝবো। তাহলে এখন বলো সিস্টেম ভোল্টেজটার সাথে আর্ক কারেন্টটা কোনটা লিডিং কোনটা ল্যাগিং? ভোল্টেজটা লিডিং, কারেন্টটা ল্যাগিং, তাই না? আর ভোল্টেজ লিডিং কারেন্ট ল্যাগিং হলেই তো আমার ইন্ডাকটিভ নেচারের হয়, তাই না? বুঝতে পারছো? এই গেল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অথবা লোডের নেচারের সাথে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের সম্পর্ক। এবার আসো হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের সম্পর্ক কি। তোমরা একটু এটা নিজেরা রিডিং পড়ো, তারপর আমি দুইজনকে জিজ্ঞেস করব যে হচ্ছে যে সম্পর্কটা আসলে কী।
পড়ছো এক ছোট একটা পড়ো, হ্যাঁ বলো এখন যে হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে টিআরবির সম্পর্কটা, মানে ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ে তাহলে সেটা টিআরবির উপর কি প্রভাব পড়বে? বৃদ্ধি করে দিবে। তুমি আমাকে বলো যে ফ্রিকোয়েন্সি তুমি বাড়ায় দিলা, তখন হচ্ছে এই যে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বা হচ্ছে এই যে টিআরভিটা যদি বলি, রিস্ট্রাইকিং ভোল্টেজটা বেশি ডেঞ্জারাস নাকি ফ্রিকোয়েন্সি কমায় দিলে টিআরভিটা বেশি ডেঞ্জারাস? বলো তো। কমায় দিলে ডেঞ্জারাস, উল্টা বললা তো। এটা এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে কি বলো তো? ইনসুলেশন, তাই না? ইনসুলেশন, হ্যাঁ। এখন যদি ফ্রিকোয়েন্সি তুমি বাড়ায় দাও তখন কি হবে? তখন হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির সাথে সময়ের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? ফ্রিকোয়েন্সির সাথে সময় সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে ফ্রিকোয়েন্সি বেশি হলে সময় কম। এফ সমান কি 1/t না? পড়ছো না এটা? তাহলে এফ কমলে টি বাড়বে, তাই না? আর এফ বাড়া নিয়ে আমি কথা বলতেছি, তাহলে টি কমবে না? টি কমার মানে হইতেছে তুমি আগে যে সময় পাইতা তার চেয়ে কম সময় এখন পাবা, ওই যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে ইনসুলেশন বৃদ্ধি করার জন্য। বুঝতে পারলা কি বললাম? আর ফ্রিকোয়েন্সি তাহলে কি, যদি তোমার বেশি হয়ে যায়, এই যে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে আমাদের মিডিয়ামটার ভিতরে যে আর্কটা তৈরি হয় সেটা মানে কম সময়ে পাবে একটা সার্কিট ব্রেকার, সেটাকে দূর করার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা কি? সেটা খারাপ না? তাহলে একটা ব্রেকার, হ্যাঁ একটা ব্রেকার মনে করো যে কম সময়ের মধ্যে তোমার এক্সটিংগুইশ করতে হবে, ব্রেকারটার উপর প্রেশার বেশি থাকবে না, স্ট্রেস বেশি থাকবে না, তাহলে ব্রেকারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের সম্পর্ক। এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, বুঝছো এটা? আচ্ছা, আর তোমরা হচ্ছে ওই এটা তো পড়লা, এখন এটা নিয়ে একটু নিচে এই জায়গাটুকু পড়ো, পাওয়ার ফ্যাক্টরের সাথে ইয়ার সম্পর্কটা যে। পড়ছো? তাহলে তুমি যেটা বুঝলা সেটা হচ্ছে এই যে এই দুইটা চিত্রের মধ্যে পার্থক্যটা বুঝলা এখানে, যে কোন লোডের জন্য কি পাওয়ার ফ্যাক্টরের জন্য ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা প্রভাবান্বিত সেটা তুমি বুঝতে পারলা। যে রেজিস্টিভ লোডের জন্য তোমার যখন ফল্ট কারেন্টটা জিরো হয়ে যায় সেই মুহূর্তে ব্রেকারের অ্যাক্রসে নতুন কোনো ভোল্টেজ থাকে না, যেই ভোল্টেজটার কারণে ওই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা আরকে আবার নিয়ে আসবে। কিন্তু এই রেজিস্টিভ লোডের সময় কি হয়, ফল্টটা ক্লিয়ার করার পরেও সিস্টেম ভোল্টেজটা পিকে থাকার কারণে আমাদের হচ্ছে ওই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে আবার নিয়ে আসে। দুটো বুঝলা? আর এই জিনিসগুলো স্কিপ করবা, অনেক ডেরিভেশন আছে, ডেরিভেশন আমি এখন পড়াবো না। এই জিনিসগুলো স্কিপ করে করে তোমরা একটা জায়গায় জাস্ট এখানে পড়তে হবে, সেটা হচ্ছে না, এই জায়গায় পড়তে হলে তোমার দেখো এখানে এত জিনিসের দেওয়ার কারণ হইতেছে
ওর একটা যে তোমার ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বললাম না, ফ্রিকোয়েন্সির সাথে রিস্ট্রাইকিং ভোল্টেজের সম্পর্ক, ওই ফ্রিকোয়েন্সিটার সমীকরণ এরা বের করছে, বুঝছো? ফ্রিকোয়েন্সিটার সমীকরণে যে এখানেও দেয়া আছে, এই যে টিআরভি বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটার সমীকরণ এখানে দেওয়া আছে। এরপরে দেখো যে অনেক এরা ডিরাইভেশন করছে, করে এই ফ্রিকোয়েন্সিটা জিরো হবে কখন সেটার একটা এরা সলিউশন বের করছে। সেটা হচ্ছে এই যে এই সার্কিটটার প্রথমে দেখে আসলা না, ট্রানজিয়েন্ট সার্কিটটা, এখানে আরও কিছু সুইচ রেজিস্ট্যান্স আছে, সেগুলো নিয়ে পরে কথা হবে। কিন্তু এখানে ডিরাইভেশন করে করে এরা শেষ পর্যন্ত এসে এখানে আসছে। দেখো এটা হচ্ছে আমাদের সেই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা। এই ফ্রিকোয়েন্সিটা আমরা কি বললাম, বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো, তাই না? কম মানে কি, কত কম? কম মানে হলো শূন্যর টাইপের কম। হ্যাঁ, শূন্য ফ্রিকোয়েন্সি মানে হলো আর কার নতুন করে আসতে পারবে না, বুঝতে পারছো? ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি জিরো হওয়া মানে আর কার নতুন করে ব্রেকারের অ্যাক্রসে আসতে পারবে না। তাহলে এফডিকে জিরো হইতে হবে। এফডিকে জিরো হইতে হলে কী হইতে হবে বলো তো? নিচের এই দুইটা টার্ম সমান হইতে হবে না? 1/LC সমান 1/2RC স্কোয়ার। এখন এইগুলো প্রত্যেকটা টার্ম কি, সেটা হচ্ছে তোমার এই সার্কিটটার মধ্যে আছে। আর এল, এই যে এখানে সি আছে, এখানে ছোট আরেকটা আর আছে। তার মানে কি, ব্রেকারের অ্যাক্রসে এর একটা রেজিস্ট্যান্স তোমার প্যারালালে কানেক্ট করছে, যেটা হচ্ছে এই ছোট আরটা। এখন এই রেজিস্ট্যান্সটার কত ভ্যালু হওয়ার জন্য তোমার ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজটা জিরো হয়, সেটা এখানে বের করছে। তোমরা বের করো তো একটু, আমি এটা হাইড করে রাখতেছি। তোমরা এই ছোটো আর এর ভ্যালুটা বের করো তো। মানে কথা কি বললাম বুঝলা? এই এফডির মান আমাদের জিরো করতে হবে। জিরো করতে হলে আমাদের এই আর এর মান কত হবে, এটা তোমাদের টাস্ক দিছি। এই ছোটো আরটার মান, সেটা তোমরা খাতায় লিখে বের করো। পুরো টার্মটা জিরো হইতে হবে। হ্যাঁ, এটা সমান জিরো লেখো, এবার আর এর মানটা বের করো। কেন ঢুকবে না? মাত্র কি বললাম, এটার ভ্যালু কত হইতে হবে? তাহলে এখানে সমান জিরো লেখো আর ইকুয়েশন সলভ করো, আর এর মানটা বের করবা। বীজগণিত ভুলে গেলা নাকি? এর চেয়ে কত কঠিন কঠিন বীজগণিত করে আসছো। এই সমীকরণে জিরো বসায় আর এর মানটা বের করো।